এটা হচ্ছে মপ, যে মানে ঘর মোছার যে স্টিকটা, তার যে লাগানো থাকে রিংটা সেটা। তো নিচে আমার ছিল স্কাই কালারের একটা হচ্ছে মপ, সে মপের যে বালতিটা খারাপ হয়ে গেছে বন্ধুরা। তো রিংগুলো তো ছিল, মানে একটা মপ কিনেছিলাম অনলাইন থেকে, তার সাথে 3টে রিং ছিল এক্সট্রা। তো মানে টোটাল 4টে ছিল, তো ব্যবহার তখন করেছিলাম, আর দুটো কিন্তু বেঁচেছিল নতুন। তো এই যে এই স্টিকটা না নামিয়ে নিয়ে এসেছি, 3তলার রুমে ছিল। তোর বাবা বললো এটার মধ্যে করে, বালতিটা খারাপ হয়ে গেল তবু তুমি কিন্তু ভিজিয়ে ভিজিয়ে হাত দিয়ে চিপে হলেও করতে পারবে, মানে নিচটা মুছতে পারে, বারবার ওপর থেকে আনতে হবে না। তোর বাবা লাগিয়ে দিয়েছে। আর ওপরে যে মপটা দেখতে পাও তারও রিংটা কিন্তু পাল্টে দিয়েছে। অনেক দিন মোছামুছি হলে দেখবে খারাপ হয়ে যায়, কীরকম একটা নোংরা বিচ্ছিরি। আর এটা সাদা রং না, খুব তাড়াতাড়ি কিন্তু খারাপ হয়ে যাবে। শুভ সকাল বন্ধুরা, আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, আর আমিও বেশ ভালোই আছি। আর বন্ধুরা, তোমাদেরকে আমি বলেছি কি না জানি না, তবে আমি আরেকবার বলছি, আমার মনে পড়ছে না, যে মেয়েকে যে পার্সেল করে পাঠিয়েছি জিনিসগুলো, খুব ভালো করে কিন্তু ওর বাবা প্যাক করে দিয়েছিল। তো 99-এ 3টে কিনেছিলাম জার, টি কফি সুগার লেখা। তার মধ্যে জানো তো একটা হচ্ছে মানে ফেটে গেছে মেয়ে যখন প্যাক খুলেছে। আর তার মধ্যে একটা বাড়ি থেকে আমি একটা বড় একটা কৌটো ছিল, সেটা দিয়েছি যে ছাতুর প্যাকেটগুলো তুই রাখবি ওর ভেতরে, মানে 500-র প্যাকেট। তো ওটাও জানো তো ফেটে গেছে। আর এই দেখো বন্ধুরা, তোমাদেরকে দেখাই যে নতুন মপ, মানে নতুন মপ না, মানে রিংটা যে লাগিয়েছে এর মধ্যে, ওর বাবা বললো ওটাও কালো হয়ে গেছে, ওটাও ফেলে দাও। আর এই মপটা যখন কিনেছিলাম এর সাথে জানো তো একটা তো লাগানো ছিল স্টিকটার মধ্যে, আর একটা এক্সট্রা ছিল, মানে বেশি কিন্তু ছিল না। এটা হচ্ছে মিল্টন কোম্পানি, তো মিল্টন কোম্পানিতে কিন্তু বেশি অফার দেয়নি। আর নিচের যে মপটা সেটা কিন্তু একটা লোকাল কি কোনো, মানে আমি তেমন কোনো নামি কোম্পানি না, তার সাথে কিন্তু 3টে রিং ফ্রি ছিল। যাই হোক বন্ধুরা, মেয়ের যে মানে ওই যে দুখানা ফেটে গেল না, আমার মনটা খুব খারাপ হয়ে গেল, যে এত ভালোভাবে পাঠিয়েছি। তাই তোমাদেরকে বলছি তোমরা আরও ভালো করে প্যাক করে পাঠাবে, যখন কিছু পাঠাবে এরকম পার্সেল দূরে। ওরা না ওই পার্সেলের যে মানে কি বলে, যে র্যাপ প্যাক করা যে বক্সটা, ওটাকে কিন্তু দাম দাম করে ফেলে, আমি নিজেও দেখেছি। তো ফেটে যাবে মাঝখানে থাকার পরও যে ওই এইগুলো কৌটোগুলো, সেটা কিন্তু বুঝতে পারিনি। মেয়ে বললো যে ওর মধ্যে রেখেছি এমন জিনিস যাতে মানে কোনো রকম প্যাকেট থেকে খুলে জিনিস রাখিনি, প্যাকেট শুদ্ধ জিনিস ওটার মধ্যে রেখেছি। মেয়ে তো বেলুন চাকি পেয়ে ভীষণ খুশি হয়ে গেছে, বলছে আমি পরোটা বানিয়ে খেতে পারবো। তবে কাল রাতেবেলা গিয়ে কিন্তু মানে বিকেলবেলা ও নিয়ে এসছে ময়দা, বললো 500 ময়দা নিয়েছে, আর 1 লিটার জানো তো সাদা তেল কিনে নিয়ে এসছে। জানি না ও কবে খাবে না খাবে। আমি বললাম তুই 1 লিটার কেন কিনলি, 500 কিনতি, কারণ তুই তো খাস না রান্না করে, না ও তো হোস্টেলেই খায়। বললো যে ও ছোটো পাওয়া যাচ্ছিলো না, বড়ই নিয়ে নিয়েছি, ঠিক আছে বেশি করে আলু ভাজা করে খাবো, তাহলে তাড়াতাড়ি করে শেষ হয়ে যাবে। ওদিকে কিন্তু 1 লিটার সর্ষের তেলও আগের দিন কিনে নিয়ে এসছে। যেদিন মানে কড়াইটা গিয়ে পৌঁছেছিল সেদিনই কিন্তু মেয়ে ডিমের ডালনা রান্না করে খেয়েছিল, জানো তো, আমাদেরকে ছবি পাঠিয়েছিল। আর বন্ধুরা, প্রথমে দেখো ওর বাবাকে তো চা দিয়েছিলাম, চা খেতে খেতেই কিন্তু দিদিরা তারপরে এসছে। তোর বাবা কিন্তু আর চা নেয়নি। যাই হোক, আর আজকে সকালবেলা দেখো কি খাচ্ছি, সবাই বলছে হালকা খাবো হালকা খাবো। মুড়ি আর মিষ্টি দিয়েছে দিদিকে আর হচ্ছে মাকে, আর আমি নিয়েছি হচ্ছে মুড়ি আর বাদাম। আর এই দেখো দিদি দিল্লি থেকে নিয়ে এসছে, এটা হচ্ছে আমাদের এখানে আমরা কি বলি, আমরা তো বলি গুড় বাদাম। তো এই গুড় বাদামের মধ্যে কিন্তু আবার আমন্ডস, তারপরে হচ্ছে পেস্তা কুচি সমস্ত দেওয়া আছে। তো যাই হোক, আমরা 3জনাই খাচ্ছি, খুব মানে গল্প করতে করতে। অনেক দিন পর না, দিদি কিন্তু আগের বছর একবার এসেছিল, আর আমার হাজব্যান্ড কিন্তু খায়নি, ও বললো আমি পরে খাবো। আর শোল মাছটা রান্না করছি আজকে। দিদিদের ওখানে না খুব বেশি ভালো মানে জ্যান্ত মাছ তো এখানকার মতো পাওয়া যায় না, বলছো অনেক বড় বড় মাছ ওখানে পাওয়া যায়, আর এইসব দিক থেকেই কিন্তু যায়। তো আমি একটুখানি, দিদি তো হেলদি খাবারও পছন্দ করে, আর আমিও হেলদি খাবার পছন্দ করি। তো সেই জন্য কিন্তু দেখো শোল মাছের ঝোল হবে কি দিয়ে। আর বন্ধুরা, এই আলু ফুলকপি দিয়ে শোল মাছের ঝোল তোমরা খাও কি না? আমরা তো ভীষণই ভালোবাসি, তবে ফুলকপি আমাকে বারণ করেছে ডাক্তার খেতে। তো সেই জন্য কিন্তু দেখো আমি ব্রোকলি দিয়ে বানাচ্ছি। আর তোমরা জানোই নর্মালি যেরকম আমি ব্রোকলি দিয়ে বানাই, তবে দিদি কখনো মনে হয় ব্রোকলি দিয়ে খায়নি। আর
দেখো খুব তাড়াতাড়ি খুব ঝটপট রান্না করেছি আমি। এটা কি দিয়েছে না, কচু সেদ্ধ, মান কচু সেদ্ধ। দিদির ভীষণ ভালো লেগেছে। আগের দিন যে মা চোখা বানিয়েছিল, আলু পেঁয়াজ কলি ভাজা, দিদিকে একটা মাছ ভাজা দিয়েছি। আর এই দেখো আলু ব্রকলি দিয়ে একদম যে বলে না হেলদি একটা মাছের ঝোল, জ্যান্ত মাছের ঝোল, সেটাই কিন্তু দিদিকে মানে ঝটপট তাড়াতাড়ি। এটাই আমাদের আজকের মেনু। আমি রান্নাও করে ফেলেছি সকাল সকাল। দিদি জানো তো আজকে চলে যাবে, তো দিদির কিন্তু যাওয়ার কথা ছিল অনেক লেটে। দিদি হঠাৎ করে বলছে, তো রান্না যখন কমপ্লিট হয়ে গেছে, তুই যখন আমাকে না খাইয়ে ছাড়বি না, তাহলে আমাকে তাড়াতাড়ি দিয়ে দে। কী হুটোপাটা করলো জানো দিদি, 10-15 মিনিটের মধ্যে ডিসিশন যে আমি এখনই চলে যাব। তো দিদি চলে যাচ্ছে, তো আমার হাজব্যান্ড কিন্তু ওকে মানে দিদিকে যাচ্ছে ছাড়তে। দিদি আসলে অনেক কাজেই এসছে কলকাতাতে। তো দিদির বান্ধবীদের বাড়ি যাবে, মানে এখান থেকে যাবে প্রথমে হচ্ছে কাঁচরাপাড়া, তারপর দিদি যাবে হচ্ছে পলতা, তারপরে ওখান থেকে যাবে গড়িয়া, মানে অনেক কাজ এই একদিনে। তাই বললো একটু তাড়াতাড়ি বেরোই, না হলে তো রাত হয়ে যাবে, আমি 3টে কাজ করতে পারবো না। তো আর আটকালাম না দিদিকে। আমি বললাম যে এইভাবে আসবে না, আরও সময় নিয়ে আসবে আমার কাছে আসলে পরে। তো দিদি বলছে, হ্যাঁ মা ঠিক আছে, তোর কাছে আমি তাই করবো। আমার হাজব্যান্ড কিন্তু ভীষণ লাজুক জানো তো। তবে আমার যে মানে দিদি, আমার দিদি তো হচ্ছে কী হয়, দিদি শাশুড়ি না কি বলে, যাই হোক। তো আমার এই দিদির কাছে কিন্তু আমার হাজব্যান্ড একটুও লজ্জা পাচ্ছে না। অনেকক্ষণ আমাদের সাথে কিন্তু বসে বসে আমার হাজব্যান্ড গল্প করছে, বা আমার দিদিকে কিন্তু খুব মানে আমার হাজব্যান্ডও পছন্দ করে। আর আমার হাজব্যান্ডকে তো আমার এই দিদি মানে কি বলবো, বিশ্বাস করবে না, এত ভালোবাসে, বলার ভাষা নেই। আর এই দেখো, দেখেছো হুটো পাটাতে কি করেছে, এই যে ব্যাগটা রেখে গেছে। 12:30টার ট্রেন। আমি আবার ফোন করেছি, আমার হাজব্যান্ড দৌড়ে এসছে। দিদি জানো তো, মানে 12:30টার আগে একটা ট্রেন ছিল 5 মিনিট আগে, সেই ট্রেনটাতে দিদি উঠেও গেছিলো। ফোনে বলেছি, দিদি বললো আবার নেমে গেছে ট্রেন থেকে। তো আমিও এবার সাথে আসছি দিদিকে ওটা দিতে, যে 12:30টার মধ্যে স্টেশনে এসে পৌঁছতে হবে। আর এখানে দেখো একজন ডিফেন্সের লোক রিটায়ার্ড করে ফিরেছে। তো দেখো ব্যান্ড বাজাতে বাজাতে গাড়িতে বেলুন দিয়ে সাজাতে সাজাতে যাচ্ছে। তো আমি আমার হাজব্যান্ডকে বলছি, তুমি যখন রিটায়ার্ডে আসবে তুমিও কি এইভাবে আসবে নাকি? দিয়ে হাসাহাসি করলাম। আর এটা হচ্ছে আমাদের কৃষ্ণনগর স্টেশন, মানে প্ল্যাটফর্মের ভেতরে সমস্ত ঠিক হচ্ছে জানো তো, নতুন করে আমাদের কৃষ্ণনগর সাজছে, ভীষণ সুন্দর হবে আশা করি। আর এই দেখো, মানে ভাবেনি আমি আসবো, এক সাথে ফোন দেখছিল। যাই হোক, দিদিকে আমাকে বলছে তুই আবার কেন আসলে? আমি বললাম আমি আসলাম সাথে সাথে আবার দেখে যাই আমার দিদিভাইকে একটুখানি, মানে এই বছর আবার কবে আসবে তার তো ঠিক নেই। আর আগের ট্রেনটা ছিল কৃষ্ণনগর লোকাল, সেটাতে মিস করতে হলো। আর এটা হচ্ছে কী বলো তো, লালগোলা লোকাল, মানে এটা আসে মুর্শিদাবাদ, মানে সঞ্চিতাদের বাড়ির ওখান থেকে। এই লালগোলাতে যাওয়া যায় না, বিশাল ভিড়, মানে ওটা প্যাকড হয়েই আসে পুরো। যাই হোক, অনেক কষ্ট দিদিকে তুলে দিয়েছে, দিয়ে আমি এসছি। আমার হাজব্যান্ড দাঁড়িয়েছিল বাইরে কোথায়, আর এসে না আমি খুঁজে পাচ্ছি না, তুমি কোথায় গেলে কোথায় গেলে, স্কুটিটা এখানেই রয়েছে। এটা কিন্তু কৃষ্ণনগর স্টেশনের বাইরের পজিশন। তারপরে বলছে যে আমি পেছনেই আছি, দিয়ে আসছে বন্ধুরা। আর রান্নাবান্না হয়ে গেছে তো, মানে সমস্ত কিছুই করে ফেলেছি, ভাতটা তো সমস্ত। সেই জন্যই কিন্তু আমি আসলাম, যে ঠিক আছে টাইম কি 12:30টার মধ্যে তো দেখলে যে আমি সমস্ত কাজ আগেই সেরে ফেলেছিলাম। এবার টুকটাক অল্প বিস্তর কাজ আমি করব। মা পুজো দেবে, তো সেই জন্য আমার কাজ আরও কমে গেল। মা স্নান করে জামা কাপড়গুলো রেখে দিয়েছিল। তো আমি আবার বললাম যে ঠিক আছে তোমাকে যেতে হবে না, তুমি পুজোই দাও, আমি গিয়ে মেলে দিচ্ছি বাইরে। আর বন্ধুরা, যে জিনিসটা আমি কিনে এনেছি না, সেই জিনিসটা ইলেকট্রিশিয়ানদের জন্য কিন্তু আমি লাগাতে পারছি না, সেই কারণে তোমাদের সাথে কিন্তু আমি শেয়ারই করতে পারছি না। ইলেকট্রিশিয়ান ভীষণ জ্বালাচ্ছে জানো তো। 3-4টে ইলেকট্রিশিয়ানকে জিজ্ঞাসা করেছি, তারা বলছে আজকে না কাল, কালকে না পরশু, এই সমস্ত করে করে কিন্তু আমার সেই কাজটা আমি করতেই পারছি না, দেখাতেও পারছি না। আর সম্পূর্ণ হলে তারপরেই তোমাদেরকে আমি দেখাবো। আর এইগুলোকে একটু মুছে নিচ্ছি, প্রথম দিকে একটু যত্ন করলে কিন্তু ওই যে ধুলোবালিটা বসে যাবে না, সেই কারণেই। আগের বার তো বুঝতাম না, বয়সও তখন কম ছিল। তো এবার কিন্তু আমি ধরেই নিয়েছি যে প্রথম থেকেই করব। আর আমাকে একজনও না, মানে আমার একটা বোন বলেছে যে নেটটা দেখাতে, মানে আমি জানলাম নেটগুলো আমার হাজব্যান্ড কীভাবে বসিয়েছে। কিন্তু বোন আমি মানে তোমাকে দেখাতে পারলাম না একটাই কারণ হচ্ছে আমি না ভুলে গেছিলাম যখন এই ভিডিও শ্যুটটা করেছিলাম। তবে নেক্সট কোনো ব্লগে কিন্তু আমি অবশ্যই দেখাবো। এর আগে আমি দেখিয়েছিলাম, কোনো পুরনো ব্লগে গিয়ে দেখতেও পারো তুমি। যাই হোক, আমার ভুল হয়ে গেছে, আমি পরে মানে দেখাবোই, আমার মনে এবার থাকলো। আর ছাদে জামা কাপড় দেখলে আমার হাজব্যান্ড কিন্তু এসে এবার সাথে সাথে কেচে দিয়েছে।
এই দেখো কচু মাখা মেখেছি দুভাগে, আলাদা আলাদা, একটা শুকনো লঙ্কা, একটা হচ্ছে কাঁচা লঙ্কা। খাওয়া হয়ে গেছে ভাত, এখন এসছি সন্ধেবেলাতে দুজনার জন্য চা আর বিস্কিট। আর আমাকে এখন বোন বলো যে তোমাদের চা খাওয়া দেখলে কিন্তু আমার ভীষণ চা খেতে ইচ্ছে করে, সেও কিন্তু ভীষণ চা খেতে ভালোবাসে। আর বন্ধুরা আমার এখন একটু লোভ হলো, এই বিস্কিট একটু লোভ আছে, আমি অনেক দিন পর দেখো একটা বিস্কিট, আমার হাজব্যান্ড বলেছে কতটা চা দিয়েছো এখান থেকে একটু নাও, আমি বললাম না একটু ডুবিয়ে ডুবিয়ে খাই। তো তারপরে দেখো সন্ধে পুজো তো মা দিয়ে দিয়েছে, আমি আর আমার হাজব্যান্ড রিলায়েন্সে আসলাম যে কিছু গ্রসারি আইটেম নেব। আর হাসিবা আমাকে বলেছে যে ও নাকি ভীষণ রান্না করতে ভালোবাসে আমার মতন, তবে আমি তো এত লোকের কোনো দিন রান্নাবান্না করি না, ও একসাথে 30-40 জনের রান্না করতে পারে। আবার ওর ছাদ ঢালাই হয়েছিল তখন নাকি 85 জনের জন্য বিরিয়ানি রান্না করেছিল। মানে এটা তো অনেক মানে ট্যালেন্ট থাকতে হবে, কারণ এত লোকের রান্না আমাকে দিলে আমি অবশ্য পারবো না, ও কিন্তু পারে। তো সবার মধ্যেই দেখো কত মানে ভালো ভালো গুণ আছে। তো হাসিবা তোমাকে আমার অনেক ভালোবাসা যে তুমি সত্যি এত গুণী একজন মানুষ। ভীষণ ভালো লাগছে তোমার কাছে না এই কথাটা জানতে পারার পরে। আর এই দোকান থেকে কিন্তু ওই যে আউশ চালের যে মুড়ি সেটা নিই, এই 500 গ্রামের দাম হচ্ছে 50 টাকা। খেতে আমার বেশ ভালো লাগে, এই একটাই দোকান কৃষ্ণনগরের, মানে আমরা খুঁজে খুঁজে পেয়েছি, এর আগে একটা পেয়েছিলাম সেই দোকানটা রোজই দেখি বন্ধ থাকে। তো এটা কিন্তু একদম মেন যে টাউন কৃষ্ণনগরে তার ওপরেই, মানে একদম রাস্তার ওপরেই কিন্তু এই দোকানটা। যদি কৃষ্ণনগরে কেউ নিতে চাও, বাটার যে দুটো দোকান আছে আমাদের কৃষ্ণনগরে ঠিক তার উল্টো দিকের দোকানটা দেখতে পাবে। আর ওদিকে সুনন্দা আমার উপরে তো মনে হয় রেগে গেছে, সুনন্দা আমাকে লিখেছে আমি তোমার কেউ হই না। না না সুনন্দা, তুমি আমার অনেক মিষ্টি বন্ধু। আর সুনন্দা থাকে কিন্তু ব্যাঙ্গালোরে, সুনন্দা কদিন পরেই আসবে হচ্ছে বাড়িতে, ওর কলকাতা কোথায় বাড়ি আমি অবশ্য জানি না, মানে হয়তো বলেছিল কিনা আমার মনে নেই। তবে সুনন্দা তুমি আরেকবার আমাকে বলো, আর পারলে কিন্তু আমার সাথে দেখা করো। সুনন্দার মা বাবা ওখানে গিয়েছে ট্রিটমেন্ট করাতে, ওর মায়ের অপারেশন হয়েছে, ওর মায়ের অপারেশন কিন্তু সাকসেস হয়েছে। তো মাসিমাকে আমার অনেক প্রণাম। আর ভীষণ ভালো লাগে না মা বাবা যখন মানে অপারেশন করা বা কোনো কিছু আমরা যদি মা বাবার সেবা যত্ন করি যখন ভালো থাকে, এটা কিন্তু সন্তান হয়ে আমাদের ভীষণ ভালো লাগে। বিশেষ করে আমরা তো মেয়েদের যেন অনেকটা বেশি ভালো লাগে যে মা বাবার জন্য কিছু অন্তত করতে পারলাম। তো সুনন্দা আমি তোমাকে ভুলিনি, লাভ ইউ, সাথেই থেকো আর জানিও কিন্তু। আর বন্ধুরা দেখেছো গ্রসারি আইটেম আনার পর কিন্তু এটা করছি, অনেক জামা কাপড় দেখতেই পাচ্ছ, আগের দিনেরও আছে কিছু, আর ওর বাবা আজকেও কিন্তু অনেক জামা কাপড় কেচেছে। তো এত জামা কাপড় তো একার হাতে করা সম্ভব হচ্ছিল না, সেজন্য ওর বাবাকেও সাথে নিয়ে নিয়েছি, মানে ওর বাবাই বেশিটা করছে আর আমি একটু কম কমই করছি। আর বন্ধুরা এই ছিল আজকের আমার দিনলিপি, কী কী করলাম সবটাই কিন্তু তোমাদের সাথে শেয়ার করলাম। আর রাতে এবার খাবো সেটা আর দেখালাম না। আর আজকের মতন এই পর্যন্ত, টাটা।